তিনকড়ি নামে দুই ভাই বাস করত। দুই ভাইয়ের মধ্যে বেজায় মিল যেমন ছিল তেমনি অমিলও ছিল অনেক। বড় ভাই এক কড়ি একটু সহজ সরল ছিল, কিন্তু ছোট ভাই তিনকড়ি উপস্থিত বুদ্ধি ছিল প্রখর। বড় ভাইয়ের চেহারা ডাকা বুকো, যাকে বলে জোয়ান মধ্য, আর ছোট ভাই তিনকড়ি রোগা কাটি মধ্য। বড় ভাইয়ের বিয়ে হয়েছে, কিন্তু ছোট ভাই এক কড়ির এখনো বিয়ে হয়নি। এহেন পরিবারে একদিন এক মজার কাণ্ড হল। সারাদিন রাজবাড়িতে বেগার খাটতে হয়েছে এক কড়ি, তাই বাড়িতে ফিরে ক্লান্ত এক কড়ি বউয়ের কাছে ভাত খেতে চাইল। ও বউ, ভাত দে। ঘরে চাল নেই। তাহলে মুড়ি দে। চাল নেই তো মুড়ি আসবে কোথা থেকে শুনি? তা না হলে চিড়ে দে। আরে কি মুশকিল, চাল না থাকলে চিড়ে হয় না, এটা কি বোঝো না? কি বললি তুই? আমি কিছু বুঝি না? হ্যাঁ, তুই সব বুঝিস। তবে বোঝ, রইল তোর সংসার, আমি চললাম। রাগে গড়গড় করতে করতে এক কড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। কিছু পরে ভাই তিনকড়ি এসে দেখে তার বৌদি গালে হাত দিয়ে মুখ গোমরা করে বসে আছে। ও বৌদি, সকাল সকাল মুখ অমন করে বসে আছো? দাদা কোথায়? দাদার কথা জিজ্ঞেস করায় বৌদি সব কথা খুলে বলল। সব শুনে তিনকড়ি দাদার খোঁজে বেরিয়ে পড়ল। এদিকে গ্রাম শহর ছাড়িয়ে হেঁটে চলেছে এক কড়ি। হাঁটতে হাঁটতে দিন পেরিয়ে রাত হয় হয় এমনও সময় তিনকড়ি তার দাদাকে খুঁজে পেল, কিন্তু তখন তারা দুজনে এতই ক্লান্ত যে হাঁটবারও উপায় নেই। তারা তখন একটা গাছের তলায় বসে পড়ল। একে পেটে খিদে, তার ওপর টানা 10 ঘন্টা হেঁটেছে। এখন যে তারা আবার বাড়ির দিকে পা বাড়াবে সে শক্তিটুকুও নেই। হঠাৎ তারা দূরে একটা আলো দেখতে পেল। মনে একটা আশা সঞ্চার হলো। একটু এগোতেই তারা পরপর 3টি জিনিস দেখতে পেল। এক হাঁড়ি চুন, একটা ঢোল আর এক গাছা মোটা দড়ি। আর একটু এগোতেই দেখতে পেল কিছু হাড়গোড় পড়ে রয়েছে। এই হাড় মানুষ না জন্তুর তা নিয়ে তিনকড়ির মনে সংশয় জাগলেও এক কড়ির তাতে কোনো ভূক্ষেপ নেই। তার খালি একটাই চিন্তা, তাড়াতাড়ি ওই বাড়িটার ভেতর গেলে কিছু খাবার মিলবে। দাদা, গতি ভালো ঠেকছে না। ওই যে বাড়ি দেখা যাচ্ছে, ওখানে না গিয়ে আজ রাত এখানে কোনো জায়গায় থেকে যাব। কাল সকালে এখান থেকে বাড়ি যাব। দেখ, আমি এখনো পেটে কিছু দেবার কথা চিন্তা করছি। 10 ঘন্টা পেরিয়ে গেছে, পেটে একটা দানা পানিও পড়েনি। তা ওই বাড়ির ভিতরে গেলে যে খাবার মিলবে তার কি নিশ্চয়তা আছে? তা তুই কি দেখে বিপদের আশঙ্কা করছিস সেটা বলবি তো? দেখো দাদা, তুমি গ্রাম ছাড়িয়ে এত দূরে এসেছো, এখানে একটাও কি লোক কি দেখতে পেলে তুমি? তাতে কি হয়েছে, অনেক জায়গায় এমন ফাঁকাই পড়ে থাকে। তাতে কি? হ্যাঁ, ফাঁকা পড়ে থাকে, তবে সেখানে চুন, কাছি, ঢোল থাকে না। আর থাকে না মরা মানুষের হাড়। তা ওগুলো যে মানুষের হাড় তুই কি করে বুঝলি? বুঝলাম মানুষের ব্যবহার করা এমন 3টে জিনিস দেখে। তা বেশ, মানলাম যে হাড়গুলো পড়ে থাকতে দেখলাম সেগুলো মানুষের হাড়। এ থেকে আমরা কি ভাবতে পারি? এ থেকে আমরা এটা ভাবতে পারি যে কোনো একজন মানুষ চুন নিয়ে যাচ্ছিল, সে কোনোভাবে কারোর খাদ্য হয়েছে। তাহলে তুই তোর মোটা বুদ্ধি নিয়ে এটা ভেবে ফেলেছিস যে 3 জন লোক কোনো না কোনো ভাবে এখানে কারোর খাদ্য বস্তুতে পরিণত হয়েছে। তুমি ঠিকই ধরেছো দাদা। দেখ, আমি তোর কথা মেনে নিয়েও বলছি, ওই যে দূরের বাড়িটা দেখা যাচ্ছে, ওখানে একবার আমি যাবই। তাতে যদি আমার প্রাণ যায়, যাক।
আমি সবটা যাচাই না করে মন্তব্য করতে চাই না। আর কোনো উপায় না দেখে দাদাকে অনুসরণ করতে বাধ্য হলো ভাই তিনকড়ি। এক কড়ি ও তিনকড়ি অনেক দূর থেকে একটা আলো দেখে যে বাড়িটাকে একটা সাধারণ কুঁড়ে ঘরে ভেবেছিল, সেটা আসলে একটা বিশাল রাজপ্রাসাদ। কিন্তু সেখানে জনমানবের চিহ্নটাও পর্যন্ত দেখা গেল না। বিশাল ফটো, কিন্তু কোনো দারোয়ান নেই। শুধুমাত্র একটি ঘর থেকে আলোর রশ্মি দেখা যাচ্ছে। বিনা বাধায় গেট পেরিয়ে বাড়ির ভেতর ঢুকে গেল দুই ভাই। অবাক কাণ্ড, কোনো লোক নেই, অথচ হল ঘরের ডাইনিং টেবিলে থরে থরে ফল ও মিষ্টি সাজানো রয়েছে। এক কড়ি এত খাবার একসঙ্গে দেখে নিজেকে আর সামলাতে পারল না। গপাগপ মিষ্টি খেতে লাগলো। একবার মিষ্টি খায়, একবার ফল খায়। কাণ্ডটা এমন যে মরি মরবো, খেয়ে মরব। কিন্তু সন্দেহপরায়ণ তিনকড়ি দু চারটে ফল খেলো, কিন্তু মিষ্টি খেল। পেট ভরে খেয়ে দে এক কড়ি একটা শোবার ঘরে শুয়ে পড়ল এবং ঘুমিয়ে পড়ল। কিন্তু তিনকড়ি অত সহজেই ঘুমোতে পারল না। একটা অজানা আশঙ্কা তাকে তাড়া করে ফিরতে লাগলো। তার মাথায় অনেকগুলো প্রশ্ন দেখা দিল। এই বিশাল রাজপ্রাসাদ, রাজারানী দাসদাসীতে ভরপুর থাকা উচিত, তারা কোথায় গেল? আর এত খাবার এখানে কে বা রেখে গেল? কাউকে খুঁজে পাই কিনা এই কথা ভেবে সে চারদিকে ঘুরতে লাগল। হঠাৎই একটা ঘর থেকে আলো জ্বলতে দেখল সে। সেই আলোকে অনুসরণ করে সে এগিয়ে গেল। এই যে, আপনি শুনতে পাচ্ছেন? এই যে, উঠুন না একটু। কে কে আপনি? এখানে এলেন কি করে? আমি তিনকড়ি, পথ হারিয়ে এখানে এসে পড়েছি। এসে পড়েছেন তো, এবার পালান এখান থেকে। কিন্তু এত রাতে কোথায় যাব আমি? কোথায় যাবেন তা আমি কি করে বলবো? তবে প্রাণে বেঁচে থাকতে চাইলে আপনি এই বাড়ি এক্ষুনি ত্যাগ করুন। কিন্তু আপনি একা এই বাড়িতে কি করে আছেন? আছি, কারণ তাদের দয়ায়, যারা এই বাড়ির সকলকে মেরে আমাকে বাঁচিয়ে রেখেছে। তারা কারা? তারা তারা হলো রাক্ষস। আর আপনি বা কে? আমি এই রাজ্যের রাজা বিক্রমাদিত্যের কন্যা কৃষ্ণা কুমারী। একদিন এই রাজ্যে হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া ছিল। দাস দাসীতে এই বাড়ি গম গম করত। একদিন বাবা এক অসহায় সুন্দরী মেয়েকে এই বাড়িতে আশ্রয় দেয়, আর সেটাই হয় তার মস্ত বড় ফুল। সেই মেয়েটি ছিল সুন্দরী রাক্ষসী। সে একে একে এই রাজ্যের সকলকে খেয়েছে, এমনকি যে তাকে আশ্রয় দিল তাকেও খেয়েছে। শুধু আমাকেই বাঁচিয়ে রেখেছে। সারাদিন আমি জেগে থাকি, ওদের সঙ্গে হাসি, খেলি, খাই, আর রাতে ওরা শিকারে যাবার আগে আমাকে ঘুম পাড়িয়ে রেখে যায়। তা আপনাকে এরা মারলো না কেন? রাক্ষসী তার ছেলের সাথে আমার বিয়ে দেবে বলে বাঁচিয়ে রেখেছে।
আচ্ছা, ওদের মারার কোনো উপায় আপনার জানা নেই? না, তা জানি না। সেটা জানার চেষ্টা করুন। আমি শুনেছি এইসব রাক্ষসদের জীবন অন্য কিছুর মধ্যে লুকিয়ে থাকে, সেটার মৃত্যুতেই তারা মারা যায়। কিন্তু ধরুন আমি কৌশলে তা জেনে নিলাম, কিন্তু তাদের মৃত্যুটা ঘটাবে কে? আপনারা যদি আজ এখনই এখান থেকে না পালান, আর ওরা যদি আপনাকে দেখে ফেলে, তাহলে তো তখনই আপনাকে মেরে ফেলবে। যাতে তা না হয় সেটা আমরা দেখব। আপনাকে সে ভাবনা ভাবতে হবে না। আপনি শুধু ওদের প্রাণ কিসের মধ্যে আছে সেটা জেনে নিন। বেশ, তাই হবে। এখন আমি শুয়ে পড়ছি। আপনি সোনার কাঠিটা আমার মাথার দিকে রাখুন এবং রূপোর কাঠিটা পায়ের দিকে রাখুন। আর নিচের ঘরের ভেতরে একটা পাতাল ঘর আছে, সেখানে গিয়ে লুকিয়ে থাকুন। এ কি মা, তুই কাঁদছিস কেন? কাঁদছি তোমাদের কথা ভেবে। কেন, কি হয়েছে? আমি আজ স্বপ্ন দেখেছি যে খোকসেরা তোমাদেরকে খেয়ে ফেলেছে আর আমাকে খেতে আসছে। ধরো, সত্যি যদি তা হয়, তখন আমার কি হবে? দূর বেটি, আমরা কি তোদের মতো মারা যাই নাকি? আমাদের জীবন অন্যত্র থাকে। তার মানে? তবে শোন রে বেটি, তোকে বলতে তো আর আমার কোনো বাধা নেই। আমাদের বাড়ির বারান্দায় যে টিয়া পাখিটা আছে, ওর মধ্যে আছে আমার প্রাণ। পাখিটার গলা একটানে ছিঁড়ে ফেললেই আমি মারা যাব। আর তোমার ছেলের প্রাণ? ছেলের প্রাণ রাখা আছে ওই যে পাঁঠাটা দেখছিস, ওর ভেতরে। এক কোপে পাঁঠাটাকে কেটে ফেললেই ও মরবে, বুঝলি? চল এবার খাবি, চল। তোর জন্য সবাই বসে আছে। সন্ধে হতেই রাক্ষসদের দল চলে গেল। রাক্ষসরা চলে যেতেই 1 কড়ি ও 3 কড়ি তাদের গোপন আস্তানা থেকে বেরিয়ে এলো। রাজকুমারী মুখে সব কথা শুনে 3 কড়ি বলল, এবার আপনি মুক্ত হবেন, আর কোনো ভয় নেই। হঠাৎই শোঁ শব্দ শোনা গেল। রাজকুমারী ভয়ে ভয়ে কাঁপতে লাগল। তাই দেখে 3 কড়ি জিজ্ঞাসা করল, ও কি, আপনি অমন করছেন কেন? ওদের বোধ হয় কোনো সন্দেহ হয়েছে, তাই ওদের মধ্যে কেউ হয়তো ফিরে আসছে। আপনারা পালান, পালান এক্ষুনি। আপনি আপনার জায়গায় গিয়ে শুয়ে পড়ুন, এবার যা করব আমরা করব। এই কথা বলে সোনার কাঠি ও রূপোর কাঠি দিয়ে রাজকন্যাকে ঘুম পাড়িয়ে রেখে রাজপ্রাসাদের
ছাদে উঠে এলো ওরা। তার আগে অবশ্য তারা রাজপ্রাসাদে ঢোকার সব দরজা বন্ধ করে দিল। 1 কড়ি ও 3 কড়ি দেখল একটা গাছ আকাশপথে উড়ে আসছে। গাছটা রাজপ্রাসাদের গেটের কাছে দাঁড়িয়ে পড়ল। ওই গাছ থেকে বেরিয়ে এলো একটা একচোখা রাক্ষস, তার একটারই চোখ। দরজা বন্ধ দেখে সে চিৎকার করে বলে উঠল, ওই এই বাড়ির ভেতর কে আছিস রে? বেশ মোটা গলায় 3 কড়ি বলল, তুই কে রে? আমি তো এই রাজপ্রাসাদের রাক্ষস রাজা। তুই কে? আমি তোর বাপ খোকস। তুই যদি আমার বাপ হোস তবে তোর নাকের সিগনি ফেলে দেখাতো, দেখি তোর নাকের ছিদ্র কত বড়। তবে রে বেটা, তবে এই দেখ। এই বলে ছাদ থেকে চুনের হাঁড়িটা নিচে ফেলে দিল। রাক্ষসটা তো দেখে অবাক, তাদের নাক থেকে কখনো এতটা কপ একসঙ্গে বের হয় না। আচ্ছা, এবার তোদের মাথার চুল দেখি। ওরা তখন বড় দড়িটা নিচে ফেলে দিল। অত বড় লম্বা চুল দেখে রাক্ষস তো একটু ভয় পেয়ে গেল। এবার আচমকা 1 কড়ি ঢোল বাজাতে আরম্ভ করল। ও বাবা, এরা কারা? এরা নিশ্চয়ই খোকস। আর নয়, এই বাড়িতে আর নয়, এবার পালাতে হবে। যাক, এই যাত্রায় বাঁচা গেল। এখন বিপদ মুক্ত। 3 কড়ি ও 1 কড়ি এবার গিয়ে রাজকন্যাকে জাগালো। তাদের মুখে সব কথা শুনে রাজকন্যা কিন্তু খুশি হতে পারল না। সে তখন বলল, তোমরা রাক্ষসীর ছেলেকে বোকা বানাতে পারো, তাই বলে ওর মাকে নয়, ছেলের সব কথা শুনে ওর মা এলো বলে। কথা শেষ হতে না হতেই আবারও দূরে শোঁ শব্দ শুনে গেল। এবার ওরা সদল বলে আসছে। ওরা এখানে আসবার আগেই আপনারা ওই টিয়া পাখি ও পাটাটাকে মেরে ফেলুন। সঙ্গে সঙ্গে ওরা পাঁটা ও টিয়া পাখিকে মেরে ফেলল। রাক্ষসরা সব মারা গেল। এইবার 3 কড়ির সঙ্গে রাজকুমারী বিয়ে হল। 3 কড়ির বৌদিকেও এখানে আনা হল। শূন্য রাজপ্রাসাদ আবার খুশির জোয়ারে বয়ে গেল। ইউনিক বাংলা অ্যানিমেশন। এই হলো উজ্জয়িনী রাজ্য। এই রাজ্যের রাজা বিক্রমাদিত্য খুবই প্রজাপ্রিয় রাজা ছিলেন। তার রাজ্যের প্রজারা খুবই খুশি ছিল। রাজার এক মন্ত্রী ছিল, সে খুবই প্রভুভক্ত ছিল। একদিন রাজা বিক্রমাদিত্য তার মন্ত্রীকে ডেকে বললেন, মহারাজ, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ মন্ত্রী, ভেতরে এসো। বলুন মহারাজ, কি হয়েছে? আচ্ছা মন্ত্রী, তুমি কি বলতে পারবে আমি আর জন্মে কি ছিলুম, আর কোন পুণ্য ফলেই বা এই জন্মে আমি এই ধরনীর অধীশ্বর হয়েছি? না মহারাজ, এই কথা আমি কেমন করে বলিব? আমি তো জ্যোতিষী নই যে হাত গুনে বলে দেব। না না, আমি কোনো কথা শুনতে চাই না, তোমাকে বলতেই হবে মন্ত্রী। যদি এই কথা না বলতে পারো তাহলে তোমাকে আমি এই রাজ্য থেকে চিরনির্বাসন দেব।
মহারাজ, এই কি আপনার কথার মতন কথা হলো? তাছাড়া এই প্রশ্নের উত্তর আমার মতন লোকের নিকট আশা করা আপনার অনুচিত মহারাজ। না মন্ত্রী, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি তোমাকে 1 মাস সময় দিচ্ছি। এর মধ্যে যদি তুমি বলতে না পারো তাহলে তোমাকে চিরনির্বাসনে যেতে হবে। কি হয়েছে স্বামী, আজ আপনাকে এই রূপ দেখাচ্ছে কেন? বউ, এবার যে আমরা সকলে ধনেপানে মারা গেলাম। আপনি কিছু চিন্তা করবেন না স্বামী, মঙ্গলময় শ্রী মধুসূদন ঠিক এর একটা উপায় বার করে দেবেন। এই ঘটনার পর মন্ত্রী নির্জন কক্ষে বসে দিনের পর দিন, রাতের পর রাত ভাবতে থাকেন, কিন্তু এর উপায় কিছু করতে পারেন না। কত দৈবজ্ঞ, কত সাধু, কত ফকির এলো তারও এর উত্তর দিতে পারল না। এইভাবে 15 দিন গত হলো। তখন আর উপায় না দেখে রাতের বেলায় তিনি বাড়ি ছেড়ে চলে গেলেন। হে নারায়ণ, হে মধুসূদন, হে বিপদভঞ্জন, আপনি আমার স্বামীকে রক্ষা করুন। এ কি? কে তোমরা? আমরা ধর্মরাজের দূত। তা আপনারা এই গাছে কেন? এই মাঠের ওইদিকে যে কুঁড়ে ঘর দেখছো, ওই বাড়ির কর্তা রামহরিকে আমরা নিয়ে যাব। আপনারা কেমন করে তাকে নিয়ে যাবেন? আমি সাপ হয়ে তাকে কামড়াবো আর ও গিয়ে প্রাণটাকে বেঁধে নিয়ে আসবে। আচ্ছা, আপনারা বলতে পারেন আমাদের রাজা বিক্রমাদিত্য গত জন্মে কে ছিলেন, আর কোন পুণ্য ফলে এ জন্মে এই ধরনের অধীশ্বর হয়েছেন? আমরা তা কেমন করে বলবো? ধর্মরাজ হয়তো তা বলতে পারেন। আপনারা আমায় তার কাছে নিয়ে যেতে পারবেন? সে কি, তা কি করে হয়? তুমি জ্যান্ত মানুষ, তোমার তো আমরা নিয়ে যেতে পারবো না। মন্ত্রী তখন কাঁদতে কাঁদতে একে একে সকল কথা খুলে বলল। সব শুনে দূতদ্বয়ের মন গেল গলে। তখন
প্রথম ফল বলল, আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, তারপর চোখ বুজে থাকো, আমরা তোমায় নিয়ে যাচ্ছি, কিন্তু সাবধান, চোখ খুলেছো কি পড়ে গেছো? এ কি, তোরা এই জ্যান্ত মানুষকে নিয়ে জমালয়ে চলে এলি কেন? হে ধর্মরাজ, আমার যে কিছু জানবার ছিল। আচ্ছা, তা তোমার কি বলার আছে তা বলো দেখি। হে ধর্মরাজ, আমাদের রাজা বিক্রমাদিত্য গত জন্মে কি ছিলেন, আর কোন পুণ্যফলে উজ্জয়িনী নগরীর অধিপতি হয়েছেন, সেই কথাটি আমার দয়া করে বলে দিন। ওহে মর্তবাসী, সেই কথা তো আমি কেমন করে বলবো, ও আমি বলতে পারবো না। তুমি বরং পরমপিতা ব্রহ্মার কাছে যাও, হয়তো তিনি এই কথা উত্তর দিতে পারবেন। হে ধর্মরাজ, আমি তো সামান্য মর্তবাসী, আমি সেটাই কেমন করে যাব, সে পথ তো আমি চিনি না। আচ্ছা ঠিক আছে, আমি দূতদেরকে বলে দিচ্ছি, তারা তোমার নিয়ে যাবে। ওহে দুর্দয়, তোমরা এই মন্ত্রীকে নিয়ে ব্রহ্মলোকে যাও তো। ওহে দূতেরা, তোমরা কাকে আমার কাছে নিয়ে এলে? হে দেব, আমি উজ্জয়িনী নগরীর রাজা বিক্রমাদিত্যের মন্ত্রী, আমার কিছু বলবার আছে। বলো, তোমার কি বলার আছে? হে দেব, আমাদের রাজা বিক্রমাদিত্য গত জন্মে কে ছিলেন, আর এই জন্মে কোন পুণ্যফলে তিনি উজ্জয়িনী নগরীর অধিপতি হয়েছেন, দয়া করে সেই কথাটি আমার বলে দিন। ওহে বৎস, এর উত্তর তো আমি দিতে পারবো না, তুমি বরং শ্রী বিষ্ণুর কাছে যাও, তিনি এই প্রশ্নের উত্তর দিতে সমর্থ হবেন। হে দেব, আমি সামান্য মর্তবাসী, আমি তো বিষ্ণুলোকের পথ চিনি না, তবে কেমন করে সেখানে যাব? ওহে দূতেরা, তোমরা একে বিষ্ণুর লোকে নিয়ে যাও। কি ব্যাপার তোমাদের? হঠাৎ একটা মর্তবাসীকে ধরে এখানে নিয়ে এলে কেন? হে প্রভু, আমি রাজা বিক্রমাদিত্যের মন্ত্রী, তিনি আমায় জিজ্ঞাসা করেছেন যে গত জন্মে তিনি কে ছিলেন, আর এ জন্মে কোন পুণ্যফলে তিনি এই ধরনের অধীশ্বর হয়েছেন। আমি এই প্রশ্নের উত্তর কোথাও না পেয়ে আপনার কাছে ছুটে এসেছি প্রভু, এখন দয়া করে আমার সেই উত্তর বলে দিন। হে মন্ত্রী, আমি এই জগতের পালনা, আমি কেমন করে এই প্রশ্নের উত্তর তোমাকে দেব? তার চেয়ে বরং তুমি কৈলাসে যাও, সেখানে মহেশ্বর আছে, মহেশ্বরই এই উত্তর দিতে পারবে। হে প্রভু, আমি সামান্য মর্তবাসী হয়ে সেটাই কেমন করে যাই, তাছাড়া সেখানকার পথও তো আমি চিনি না। ওহে দূতেরা,
তোমরা মন্ত্রীকে নিয়ে কৈলাসে যাও। এবার ধর্মরাজের দূতদ্বয় মনে মনে ভীষণ চটে গেল। ভাবল, এই বেটা মন্ত্রীকে এনে কি বিপদেই না পড়েছে। কিন্তু কি করা যাবে? শ্রী বিষ্ণুর আদেশ অমান্য করে তো কিছু করতে পারা যাবে না। তাই বাধ্য হয়ে তারা মন্ত্রীকে কৈলাসে নিয়ে গিয়ে হাজির হল। এদিকে মন্ত্রীরও ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু কি করা যাবে? কোনো উপায় তো নেই। হে দেবাদিদেব মহাদেব, দয়া করে চোখ খুলুন। বৎস, কে তুমি? কি হয়েছে তোমায়? হে মহাদেব, আমি রাজা বিক্রমাদিত্যের মন্ত্রী। তিনি আমায় জিজ্ঞাসা করেছেন যে গত জন্মে আমি কি ছিলাম আর এ জন্মে কোন পুণ্যে রাজা হয়েছি। তুমি আমায় বলো। কিন্তু প্রভু, আমি তার প্রশ্নের উত্তর দিতে অক্ষম হয়ে আপনার কাছে ছুটে এসেছি। এখন আপনি কৃপা করে আমার সেই প্রশ্নের উত্তর বলে দিন। বৎস, এই সামান্য প্রশ্নের উত্তর খুঁজতে তুমি এত দূর এসেছো? ফিরে যাও, তুমি ফিরে যাও মর্তলোকে। কিন্তু প্রভু, আমার প্রশ্নের উত্তর যে আমি পেলাম না। বৎস, তোমাদের রাজ্যের দক্ষিণে ব্রাহ্মণ পাড়ায় দীন ঠাকুর তার একটি কন্যা নিয়ে বাস করে। সে কন্যাটির বয়স 8 বছর। তার নাম গৌরী। তুমি গৌরীর কাছে তোমার এ প্রশ্নের উত্তর পাবে। মহাদেবের কথা শুনে মন্ত্রী মনে আশার আলো জ্বলে উঠল। তখন দূতদ্বয় মন্ত্রীকে বললেন, এবার চলুন মন্ত্রী মশাই, আপনাকে মর্তলোকে রেখে আসি। মন্ত্রীকে মর্তলোক রেখে দূতদ্বয় চলে গেল। মর্তলোকে ফিরে মন্ত্রী মনে মনে ভাবলেন, আগে ওই রামহরির প্রাণ বাঁচাতে হবে। এই ভেবে তিনি রামহরির উড়ে ঘরের দিকে চললেন। এদিকে রামহরি বসে বসে হুঁকো টানছিল। এমন সময় মন্ত্রীকে তার বাড়ির দিকে আসতে দেখে সে তাড়াতাড়ি হুঁকোটা দেওয়ালের গায়ে ঠেস দিয়ে রেখে দিল। তারপর উঠে দাঁড়িয়ে মনে মনে নানা রকম চিন্তা করতে লাগল। মন্ত্রী তার সামনে গিয়ে বললেন, ওহে রামহরি, তোর ভীষণ বিপদ, তুই এখন থেকে সাবধান হ। হুজুর, হুজুর, আপনি মা বাপ, আপনি বাঁচান, বাঁচান হুজুর, আমি তো কোনো দোষ করিনি। আহা, এ কি করছিস? পাচার পাচার বলছি। ওরে মূর্খ, আমি রাজবাড়ি থেকে আসছি না রে, আমি দেবলোক থেকে আসছি। রামহরি, আজ তোর খুব বিপদ রে, আজ তোর মৃত্যু হবে। কি কি বলছেন হুজুর? এটা কি বলছেন? আজ রাতে একটা সাপ তোমার ঘরে ঢুকে তোমায় কামড়াবে, আর তাতেই তুমি মারা যাবে। হুজুর, এর কি কোনো প্রতিকার নেই? দেখো রামহরি, আজ আর তোমার শোবার ঘরে তুমি শুও না। সে সাপটা খালি তোমার কামড়াতে আসছে, তোমাকে দেখতে না পেলে হয়তো সে চলে যাবে। খুব সাবধানে থেকো আজ, কেমন? আমি চলি। এ কি বললে গো তুমি? তাহলে এখন কি হবে গো তোমার? দেখো গিন্নি, আজ আর আমি এ ঘরে শোবো না, গোয়াল ঘরে শোবো। তোমরা ঘরে যেমন শোও শুয়ে পড়ো।
তোমাদের কোনো ভয় নেই। এদিকে মন্ত্রী নিজের বাড়ি ফিরে এসে স্ত্রীকে সকল কথা খুলে বলল। সব শুনে মন্ত্রীর স্ত্রী বললেন, তবে আপনি আর দেরি করবেন না, কালই রাজসভায় গিয়ে সকল কথা মহারাজকে বলে আসুন। সে আর বলতে, তার ওপর মাসের আর একদিন বাকি আছে। আজকের দিনটা বিশ্রাম করেই কাল সকালেই যাব মহারাজের কাছে। মহারাজ, আসতে পারি? হ্যাঁ মন্ত্রী, এসো। আজ বোধহয় 1 মাস পূর্ণ হলো, তাই না? এখন তাহলে আমার প্রশ্নের উত্তর দাও। মন্ত্রী তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তার সাথে যা যা ঘটেছিল তা একে একে মহারাজের কাছে খুলে বললেন। শেষে এও বললেন, মহারাজ, ওই দীন ঠাকুরের কন্যা গৌরী দেবী আপনার প্রশ্নের উত্তর দিতে পারবে। মন্ত্রী, তুমি আর দেরি করো না, আজই গিয়ে দীনু ঠাকুরকে বলে এসো যেন কাল সকালে তিনি তার কন্যাকে নিয়ে রাজসভায় হাজির হন। মহারাজ, আপনার এই আদেশ এখনই আমি দীন ঠাকুরকে জানিয়ে আসছি। দীনু ঠাকুর বাইরের দাওয়াতে বসেছিলেন। এমন সময় মন্ত্রীকে তার বাড়ির দিকে আসতে দেখে তার মনটা ছ্যাক করে উঠল। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, এই দিনর কুটিরে কি মনে করে মন্ত্রীমশাই? আপনি আগে বসুন, আপনার সঙ্গে কিছু কথা আছে। কি ব্যাপারে বলুন তো? মহারাজ বলে পাঠিয়েছেন যে কাল সকালে আপনার কন্যা গৌরীকে সঙ্গে নিয়ে রাজসভায় যেন উপস্থিত হন। মানে কি বলছেন আপনি? এর কারণ কি? তা আমি কেমন করে জানবো বলো? আপনি সেখানে গেলেই তা জানতে পারবেন। এই বলে মন্ত্রী চলে গেলেন। কিছু বুঝতে না পেরে দীনু ঠাকুর দাওয়াতে বসে ভাবতে লাগলেন, মহারাজ কেনই বা আমার মেয়েকে রাজসভার মাঝে নিয়ে যেতে বললেন? রাজার তো কোনো কুমলদম নেই তো। দুধ ছাই, এ কি বা ভাবছি আমি। তিনি তো ধার্মিক মানুষ, তার ওপর গৌরীমা এই 8 বছরে পড়েছে। দীনু ঠাকুরের মেয়ে গৌরী বাপের খোঁজে এসে দেখল বাবা বিষণ্ণ মুখে চুপ করে বসে আছে। সে কিছুই বুঝতে না পেরে বাবাকে জিজ্ঞাসা করলো, ও বাবা, বাবা তুমি বসে বসে কি ভাবছো? এইদিকে যে বেলা অনেক হলো, নাইতে যাবে কখন? হ্যাঁ কি? ও মা গৌরী, কই মা, কিছু তো ভাবছি না। হ্যাঁ, তুমি নিশ্চয়ই কিছু ভাবছিলে, আমার কাছে লুকোতে পারবে না বলে দিচ্ছি। কিন্তু কি এত ভাবছিলে তা আমায় বলবে না বাবা? গৌরীমা, রাজামশাই যে কাল তোমার রাজসভায় নিয়ে যেতে বলে দিয়েছে। এর জন্য এত ভাবনা? তুমি কিচ্ছু ভেবো না বাবা, রাজার সঙ্গে দেখা করতে আমি যাব। সত্যি করে বলতো, তুই রাজসভায় যাবি? ওই দেখো বাবার এক কথা, তোমার কাছে কখনো মিথ্যা কথা বলেছি আমি? লক্ষ্মী বাবাটি, তুমি রাজাকে গিয়ে বিকেলে বলে এসো যেন তিনি একটি পালকি পাঠিয়ে দেয়, আর আমি রাজ অন্তঃপুরে যাব, রাজসভায় নয়। তোর উদ্দেশ্য কি মা? তুই কি কিছু জানিস? রাজামশাই কি জন্য তোকে ডেকেছেন? এখান থেকে ফিরে এসে সব বলবো, তোমার কোনো ভয় নেই বাবা। মনে রাখবে আমার নাম গৌরী। গৌরীর কথা শুনে দীনু ঠাকুরের প্রাণ শীতল। বিকেল বেলা দীনু ঠাকুর রাজার সঙ্গে দেখা করেন। মহারাজ, আমার কন্যা রাজসভায় দেখা করতে চায় না।
সে বলে পাঠিয়েছে আপনি পালকি পাঠিয়ে দিলে সে রাজ অন্তপুরে দেখা করবে। ঠাকুর, আপনার কথা মতো কাজ হবে, আপনার কোনো ভয় নেই। সে আমার কন্যার মতো আমার কাছে আসবে। রাজার কথা শুনে দিনু ঠাকুরের বুকের বোঝা কিছুটা হালকা হল। সে তখন সন্তুষ্ট চিত্তে বাড়ি ফিরে এলেন। তোমার কি নাম মা? আমার নাম গৌরী। তুমি মা বলতে পারবে গত জন্মে আমি কি ছিলাম, আর কোন পুণ্যের ফলে এ জন্মে আমি এক ছত্র ধরনীর অধিপতি হয়েছি? হ্যাঁ মহারাজ, বলতে পারি। তবে আর দেরি কেন? এক্ষুনি বলো সেই কথা, আমার বড়ই শুনতে ইচ্ছা হচ্ছে। মহারাজ, আপনি ধৈর্য সহকারে শুনুন আমার কথা। আমি সব কথা বলতে আরম্ভ করছি। মহারাজ, আপনি আগের জন্মে অতি দরিদ্র কালকেতু নামে এক ব্যাধ ছিলেন। পশু শিকার করা ছিল আপনার পেশা। এই পশুর মাংস বাজারে বিক্রি করে আপনি সংসারের প্রতিপালন করতেন, আর আমি আপনার পুত্রবধূ ছিলাম। হ্যাঁ, সত্যি? ভালো। তারপর কি হলো মা? শুনুন মহারাজ, এবছর ৩-৪ দিন অবিরাম মুষলধারে ঝড় বৃষ্টি হয়। চারিদিকে জল থই থই করছে। মানুষ তো দূরের কথা, কুকুর বিড়াল পর্যন্ত বাড়ির বাইরে যেতে পারে না। আপনিও ওই 4 দিন বাড়ি থেকে বাইরে যেতে পারেননি। এই কারণে শিকারও করা হয়নি। আমরা অনাহারে 4 দিন কাটালো। ঘরে এমন কিছুই ছিল না যে তা দিয়ে আমাদের সকলের ক্ষুধা নিবারণ হয়। আপনার বড় পুত্র বড্ড কুঁড়ে ছিল, কোনো কাজই করত না। ঝড় বৃষ্টি থামলে সেই জল ভেঙে 4 দিন পর আপনি শিকার করতে চলে গেলেন। এদিন একটি বৃহৎ হরিণ শিকার করে ফিরে এলেন। অর্ধ মাংস বাজারে বেচে চাল ডাল নুন তেল মশলা এনেছিলেন। যা চাল ডাল আনা হয়েছিল তাতে সকলের ভালোভাবে খাওয়া হয় না। তাই দেখে আমার শাশুড়ি মা বললেন, দেখো, এই যে সামান্য চাল ডাল দিচ্ছি, এগুলো আমি আর আমার ছেলে খাবো, আপনাদের কিছু দিতে পারবো না। অনেক বাদ বিতর্কের পর শেষে আপনি সেইগুলো আমাদের 4 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। রান্না শেষে সবে আমরা খেতে যাব, এমন সময় দরজায় একজন ভিখারি এসে বললেন, বাড়িতে কেউ আছো মা? আমাকে কিছু খেতে দাও, আমি যে আজ 7 দিন কিছু খাই নাই। এখানে কিছুই হবে না, ভিক্ষে দেবার মতন আমাদের কিছু নেই। মা, ওই যে অত ভাত রয়েছে তার থেকে আমার কিছু খেতে দাও না। যত সব ঝুট ঝামেলা। না না, এখানে কিছু হবে না। ছি, অমন কথা বলো না তুমি। একটা লোক যদি 7 দিন না খেয়ে থাকতে পারে, তাহলে আমরা 4 জন না খেয়ে থাকতে পারবো না? আমরা 4 দিন না খেয়ে আছি, না হয় আরো 3 দিন না খেয়ে থাকবো। তোমার যদি এতই জরুরত, তাহলে তোমার ভাগের ভাতটা দাও না। আমাদের কেন বলছো? আমরা দিতে পারবো না। আপনি আর থাকতে না পেরে নিজের ভাগের ভাতটা ভিখারিকে খেতে দিলেন। ভিখারির তাতে খিদে মিটল না। অবশেষে আমার ভাগের ভাতগুলো পর্যন্ত এনে দিলেন। তাতে ভিখারি বড়ই খুশি হলো। খাওয়া দাওয়া করে যাবার পর আপনাকে বলে গেলেন, বাবা, আজ তুমি 4 দিন উপবাসী থেকে নিজে না খেয়ে যে অতিথি সৎকার করলে, পরজন্মে তুমি পৃথিবীর এক ছত্র অধিপতি হবে। তোমার পুত্রবধূ ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করবে,
আর তোমার স্ত্রী ও পুত্র নিজেদের স্বার্থ নিয়েই আছে। সেই জন্য তোমার পুত্রকে ষাঁড় হয়ে জন্মগ্রহণ করতে হবে, আর তোমার স্ত্রীকে চিরকাল খাই খাই করে পিচাসী হয়ে দিন কাটাতে হবে। এই কথা বলে ভিখারি চলে গেলেন। আর সেই পুণ্য ফলে এই জন্মে এক ছত্র অধিপতি মহারাজ হয়েছেন আপনি, আর আমি ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছি। আপনার স্ত্রী পুত্র তারা ষাঁড় ও পিশাচী হয়ে জন্মগ্রহণ করেছে। এই সকল কথা শুনে মহারাজ অতিশয় আশ্চর্য হয়ে গেলেন। তিনি তখন জিজ্ঞাসা করলেন, আচ্ছা মা, অতিথি সৎকার তুমিও করেছ, আমিও করেছি, তবে আমি রাজা হলাম আর তুমি ব্রাহ্মণের ঘরে জন্মালে কেন? আপনি রাজা হলেও ক্ষত্রিয়, আর আমি ব্রাহ্মণ কন্যা, বর্ণের গুরু। আচ্ছা বলো তো মা, তুমি যে সব কথা বললে তা আমি কেমন করে তোমার কথায় বিশ্বাস করি যে সেগুলো সত্যি না মিথ্যে? মহারাজ, ব্রাহ্মণ কন্যা কখনো মিথ্যা কথা বলে না। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনার রাজ্যের পূর্ব দিকে যে কুড়েঘর আছে, সেথায় রামহরি নামে যে চাষাবাস করে তার একটা সুন্দর বলিষ্ঠ ষাঁড় আছে, তাকে জিজ্ঞাসা করুন, সেই সব কথা বলতে পারবে। আমি এখন চলি মহারাজ, বাড়িতে বাবা বড়ই চিন্তা করছে। গৌরী চলে যেতে মহারাজ মন্ত্রীকে সঙ্গে নিয়ে যান রামহরির বাড়িতে। হে রামহরি, বাড়িতে আছিস? বাইরে আয়। কি হে রামহরি, কাল রাতে তোমার কোনো বিপদ হয়েছিল কি? প্রণাম মহারাজ। মন্ত্রী মশাই, আপনার সব কথাই সত্যি। আমি গোয়াল ঘরে শুয়েছিলাম, সাপ শোবার ঘরে ঢুকে বড় ছেলেটাকে কামড়ে দিয়েছে। ছেলেটা আজ সকালেই মারা গেল। ধর্মরাজের দূত যখন বাড়িতে ঢুকেছিল তখন শুধু হাতে কি ফিরে যাবে? তাই ছেলেটাকে নিয়ে গেল। কি আর করবি বল, সবই কপাল। ব্যাপার কি মন্ত্রী, কি হয়েছে? মন্ত্রী তখন দূতদ্বয়ের সকল কথা খুলে বললেন। সব কথা শুনে মহারাজ খুবই খুশি হলেন। তারপর মন্ত্রী রামহরিকে উদ্দেশ্য করে বললেন, ওয়ে রামহরি, তোমাদের ষাঁড়টা একবার আনো তো। ষাঁড়? মন্ত্রীমশাই, আমার ষাঁড়টাকে নিয়ে কি করবেন? বিশেষ দরকার আছে, যাও নিয়ে এসো। তুমি আর জন্মে কি ছিলে, আর এ জন্মে ষাঁড় হয়ে জন্মেছই বা কেন? ষাঁড়টি তখন কাঁদতে কাঁদতে সকল কথা খুলে বলল। সব শুনে মহারাজ বললেন, আচ্ছা, তুমি যে সব কথা বললে তা আমি কেমন করে তোমার কথায় বিশ্বাস করি? আমার কথায় বিশ্বাস না হয় আপনি কালী দিঘির পাড়ে যান। সেই দিঘির পাড়ে একটা শেওড়া গাছ আছে, এখানে এক পিশাচি আছে, এই আমার মা। তাকে আপনি জিজ্ঞাসা করলে সকল কথার উত্তর পাবেন। সব কথা শুনে মহারাজ মন্ত্রীকে সঙ্গে করে নিয়ে কালীদিঘির পাড়ে উপস্থিত হলেন। সেখানে গিয়ে দেখলেন একটা শেওড়া গাছের ডালে বসে এক পিশাচি কেবলই খাই খাই শব্দ করছে। তখন মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন, কে তুমি? কেনই বা এরকম খাই খাই শব্দ করছো? কে তুই? আমি উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য। ও রাজন, তুমি শুনবে আমার কথা? তবে শোনো রাজন। পিশাচিনী তখন সকল কথা খুলে বলল। তারপর গাছ থেকে নেমে মহারাজের পা দুটো জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে ফেলল। রাজা, রাজা আমায় রক্ষা করো, রাজা রক্ষা করো, রাজা রক্ষা করো। আমি যে আমার পেটের জ্বালা সহ্য করতে পারছি না, রাজা আমাকে রক্ষা করো, রাজা আমাকে রক্ষা করো।
আমাকে মুক্ত করে দাও রাজা, মুক্ত করে দাও। দেখো, তোমরা যাতে উদ্ধার পাও আমি সেই ব্যবস্থা করব। এই কথা বলে মহারাজ মন্ত্রীকে সঙ্গে নিয়ে রাজসভায় ফিরে এলেন। মহারাজ মন্ত্রীর উপর রাজ্যের ভার দিয়ে তপস্যা করতে বনে চলে গেলেন। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। 12 বছর কঠোর সাধনার পর মহাদেবের আসন রাজার তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব স্বয়ং তাকে বর দিতে আবির্ভূত হলেন। বৎস, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। তোমার স্ত্রী পুত্র উদ্ধার হয়ে গেছে। এইবার তুমি রাজ্যে ফিরে যাও, ফিরে গিয়ে রাজ্যের হাল ধরো। তারপর রাজা বিক্রমাদিত্য রাজ্যে ফিরে এসে পরম সুখে প্রজা পালন করতে লাগলেন।